প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি গত 23/2/2026 সালে যোগদান করেছি। আপনাদের সাথে এর আগে 23 তারিখে কথা বলেছি, 23 তারিখের পরেও কথা বলেছি। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, আমি আপনাদের কাছে বলেছিলাম যে আমি দায়িত্ব গ্রহণের পর আমার প্রসিকিউশনের যে অফিস, চিফ প্রসিকিউটরের যে কার্যালয়, তার যে প্রসিকিউশন টিম, আমার যে লোকবল আছে, সব সার্বিক বিষয়ে আমি পর্যবেক্ষণ করছি, দেখছি। প্রত্যেকটি মামলা আমি আলাদা আলাদাভাবে দেখার চেষ্টা করছি। আমি ইতোমধ্যে আমাদের যে ইনভেস্টিগেশন এজেন্সি আছে, যারা আমাদের এই কেসগুলো তদন্ত করেন আমাদের তত্ত্বাবধানে, সেই ইনভেস্টিগেটিং এজেন্সির আমরা 24 জন কর্মকর্তাদের সাথে আমি বৈঠক করেছি। তাদের হাতে যে ইনভেস্টিগেশনগুলো আছে, সেই কেসগুলো আমি খোঁজখবর নিয়েছি। কোন মামলাটির কি অবস্থা সেগুলো আমি দেখেছি। ট্রাইব্যুনালের কার্যক্রম যেভাবে আগে ছিল, তার চেয়ে আরেকটু আমি মনে করি যে আরেকটি গতিশীল করবার জন্যে আমি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। এই অবস্থায় আমি যেটুকু সময় আমার এর মধ্যে গিয়েছে, এইগুলো কার্যক্রম করবার জন্যই আসলে আমার সময়টা গিয়েছে। আমার খুব একটা প্রত্যাশা ছিল যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটি আন্তর্জাতিক মানের একটি ট্রাইব্যুনাল হবে। সেখানে আমাদের সকলের ভাবমূর্তি, আমাদের কার্যক্রম এবং সব কিছু যাতে অনুকরণীয় হয়, এবং যেটা দেশে এবং আন্তর্জাতিকভাবে আমরা যেন গর্বের সাথে বলতে পারি যে আমরা একটা ভালো মানের বিচার আমরা উপহার দিতে পেরেছি। সেই লক্ষ্যেই আমার এই স্বল্পকালীন আমার যে কর্মকাল, তার মধ্য দিয়ে আমি কিন্তু এগুলো কাজ করে যাচ্ছিলাম। আপনারা জানেন, এর আগেও আমি আমার যে প্রসিকিউটর টিম আছে তাদের সাথে আমি কথা বলেছি, তাদের সাথে পরিচিত হয়েছি। তাদের কার হাতে কোন মামলাগুলো তারা পরিচালনা করছেন সেগুলো আমি খোঁজখবর নিয়েছি। যে মামলাগুলো আমার কাছে মনে হয়েছে যে এই মামলাগুলো কোনো একজন পার্টিকুলার প্রসিকিউটর দক্ষতার সাথে উনি পারছেন না, সেই মামলাগুলো আমার কাছে আমি জমা দিতে বলেছি। কিংবা আমি কোনো মামলায় যদি আমার কোনো প্রয়োজনীয় ইনস্ট্রাকশন থাকে, তাকে আমি সেরকম প্রয়োজনীয় ইনস্ট্রাকশনসগুলো আমি দিয়েছি বা দিচ্ছি। এবং ইতোমধ্যে আমি অনেকগুলো মামলার নথিপত্র আমি নিজের হেফাজতে এনেছি। আমি মামলার ন্যায়বিচারের স্বার্থে আমার কাছে মনে হয়েছে যে এই কেসগুলো আমার নিজে পরিচালনা করা প্রয়োজন। কোনো কোনো কেসে আমার কাছে মনে হয়েছে যে, আপনারা জেনে থাকবেন যে একটা মামলা অলরেডি সিএবিতে ছিল, মানে দ্যাট ইজ জাজমেন্টের অপেক্ষায় ছিল। সেই কেসটি আমি যখন পর্যালোচনা করে দেখলাম, আমার কাছে মনে হলো যে এই কেসটা একটা ডিফিসিয়েন্সি আছে, আমাদের একটা ভাইটাল এভিডেন্স হয়তো বাদ পড়ে গেছে বা এটা দেওয়া হয়নি। আমি মাননীয় ট্রাইব্যুনালের কাছে আমি দরখাস্ত দিয়েছি, সেই কেসটি আমি ডেফার্ট করার জন্য আবেদন করেছি, তারা মঞ্জুর করেছেন। এবং আশা করছি যেটা আমি ভবিষ্যতে সেই এভিডেন্সটা, সেই কেস ইনশাল্লাহ আমরা টেন্ডার করতে পারবো এবং সেখানে আমাদের একটা কাঙ্ক্ষিত ফল ইনশাল্লাহ আমরা পাবো বলে ওই জাজমেন্টে আমরা প্রত্যাশাও করছি। একইভাবে চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। আমি এই ট্রাইব্যুনালে জয়েন করবার পর যেমনভাবে আমি এই ট্রাইব্যুনালের প্রসিকিউশনের টিমকে আমি সামলানোর চেষ্টা করছি বা তাদের দেখভাল করার চেষ্টা করছি, অফিসিয়ালি আমার যে প্রশাসনিক যে কার্যক্রম সেটা আমি কাজ করছি। একই সাথে আমি দুইটি ট্রাইব্যুনালের কার্যক্রম একদম পূর্ণ গতিতে যাতে কর্মক্ষম থাকেন সেই বিষয়ে কিন্তু আমি কাজ করছি। এবং সঙ্গত কারণে আপনারা বুঝতেই পারবেন যে আমার প্রসিকিউশন টিমের, যেহেতু আমরা একটা টিম ওয়ার্ক করি, ওখানে আমাদের মধ্যে সিনিয়র আইনজীবীরা নিয়োজিত আছেন, তাদের পরামর্শ নিচ্ছি। যখন কোনো বিষয় হয় আমরা একত্রে বসে আমরা পরামর্শ করছি ইত্যাদি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আমাদের প্রসিকিউশন টিম আমরা একত্রে বসেছিলাম। আমাদের মধ্যে
গতকালকে 2 জন নতুন প্রসিকিউটর নিয়োজিত হয়েছেন, নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাদের সাথে আসলে অন্যান্য প্রসিকিউটরদের একটা পরিচিত অনুষ্ঠান ছিল আজকে। সেই বিষয়ে মুখ্য আমাদের আলোচনা ছিল, আমরা বৈঠক করেছি, তাদের সাথে পরিচিত হয়েছে তারা। পাশাপাশি একটা সংবাদ আমাকে খুবই ব্যথিত করেছে। সম্ভবত একটি কাগজে আজকে একটা টপ নিউজ বা হেডলাইন নিউজ করেছেন। সেটা আমি আন্তরিকভাবে আমি খুব কষ্ট পেয়েছি এই জায়গাটায়। যে দেখেন, আমরা এখানে যারা কাজ করতে এসেছি, আমাদের প্রত্যেকেরই আমাদের একটা প্রফেশনাল কেরিয়ার আছে। এবং আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি 1988 সালেই কিন্তু আইন পেশায় এসেছিলাম। 1988 সালে আইন পেশা থেকে আমি প্রায় দীর্ঘ 37 বছর এই পেশায় আমি কাজ করছি। আমি একদম নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সকল আদালতে আমার কাজের অভিজ্ঞতাও আছে। আমার কর্মজীবনে, আমার প্রফেশনাল জীবনে আমি বাংলাদেশের বহু আলোচিত মামলা, এটা আপনারা অনেকে হয়তো জানেন, বহু আলোচিত মামলার আমি ডিফেন্সে কাজ করেছি। অনেক মামলা আমি প্রসিকিউশনে কাজ করেছি। প্রসিকিউশনে স্পেশাল পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আমার 5 বছর আছে। এখন সরকার আমাকে নিয়োগ দিয়েছেন এখানে। স্বাভাবিক কারণে এটা আমাদের প্রচলিত বিচার ব্যবস্থার মতো নয়, একটু ডিফারেন্ট টাইপের আমাদের একটু ট্রাইব্যুনাল। এবং সেখানে যেহেতু আন্তর্জাতিক মানের আইন, আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের প্রসিডিউরটা একটু ভিন্ন। সেখানে কাজ করতে গেলে সঙ্গত কারণেই আমাদের একটু সময় লাগে। এবং সেইটার মধ্য দিয়েও কিন্তু আমি রাত দিন কাজ করে যাচ্ছি সবার সহযোগিতা নিয়েই। গতকালকে যখন আমি আজকে সকালবেলা যখন আমি এই নিউজটা আমার বাসায় আমি দেখলাম, তাৎক্ষণিকভাবে আমি আমার সব প্রসিকিউটরদেরকে বললাম যে আপনারা সকাল 9টার মধ্যে উপস্থিত থাকবেন। এই বিষয়টা কি, কেন হলো, এই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত আমি জানার চেষ্টা করেছি। আপনি যে প্রসিকিউটর কথা বললেন, তিনি সম্ভবত আজ থেকে 2 দিন বা 3 দিন আগে তিনি আমার কাছে একটা পদত্যাগপত্র দিলেন। সেই পদত্যাগপত্রের ভাষাটা ছিল সম্ভবত এরকম যে তিনি আগে শিক্ষকতা করতেন এবং তিনি তার শিক্ষকতায় ফেরত যেতে চান। তিনি এই ট্রাইব্যুনালে কাজ করার অপারগতা প্রকাশ করলেন। তো আমি এইটা পাওয়ার পরে বরঞ্চ আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এতদিন কাজ করেছো, এখন কি হঠাৎ করে চলে যেতে চাচ্ছ কেন? তখন তিনি যেটা আমাকে বলছিলেন যে স্যার, আমার প্রফেশনে আসলে আমি দীর্ঘদিন ছিলাম, আমাকে সেখানে আনা হয়েছিল, আমি আমার প্রফেশনে ফেরত যেতে চাই। তো যখন একজন পদত্যাগ করে, তাকে আর তো রাখার আমার আর কোনো স্কোপ থাকে না। আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি এবং প্রসিডিউরালি যেটা করতে হয় আমি আমাদের আইন মন্ত্রণালয়ে পাঠানোর বিষয় সেখানে আমি পাঠিয়ে দিয়েছি এবং সম্ভবত সেটা গৃহীত হয়েছে। উনি গতকালকে থেকে তিনি আর আমাদের প্রসিকিউশন টিমের সদস্য নন। তার কাছে যেসব ফাইল টাইল যেগুলো আছে, যেসব মামলাগুলো তার অধীনে ছিল, সবগুলো আমি আমার হেফাজতে নিয়ে এসেছি। তিনি যেসব সুযোগ সুবিধাগুলি ভোগ করতেন সেগুলো আমি তাৎক্ষণিকভাবেই আমার হেফাজতে নিয়ে এসেছি। এই হচ্ছে বিষয়। আর আজকে সকালবেলা আমরা যেটা ওই যে বললাম যে 2 জন প্রসিকিউটর নবনিযুক্ত, তাদের সাথে একে অপরের সাথে পরিচিত হলো। আর আমাদের যে এখন যে চলমান মামলাগুলো আছে, আমরা কয়েকটি মামলা সম্পর্কে এটা আপনাদের সাথে আমি ফ্র্যাঙ্কলি বলি, যে মামলার বিষয়বস্তুটা নিয়ে এই নিউজটা এসছে, পার্টিকুলারলি সেই মামলাটা আমি আজকে তাৎক্ষণিকভাবে যার কাছে ছিল আমি সেটা কল ফর করেছিলাম, করে আমি এই কেসটা প্রাথমিকভাবে এটার সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি। এবং মূলত আমাদের আজকের এই সকালবেলার বৈঠকটা এই কারণেই ছিল। আর অনেকগুলো বিষয় আছে যে আমাদের আভ্যন্তরীণ অনেক কিছু থাকবে, এগুলো তো আমরা পাবলিকলি বলার কোনো সুযোগ নেই, বলতেও পারবো না। এই যে এত বড় একটা ঘটনা ঘটলো এবং এটি
বাংলাদেশের সব গণমাধ্যমে এখন রিপোর্ট হচ্ছে, তো এই বিচারটা এই রিপোর্টের মধ্য দিয়ে বা এই ঘটনার মধ্য দিয়ে পুরো বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয় কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে যিনি পদত্যাগ করেছেন তিনি তার পদত্যাগ মানে বিবৃতিতে লিখেছেন যে এটি একটি টিম ওয়ার্ক। তো এই টিম ওয়ার্ক যদি হয় তাহলে এই টিমের যিনি লিড দিয়েছেন তিনি কি এই দায় দায়িত্ব এড়াতে পারেন কিনা, যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তিনি, এবং এটা আপনারা তদন্ত করবেন কিনা? আচ্ছা, আমি তিনটা প্রশ্নই আমি আলাদা আলাদাভাবে বলি। আপনার প্রথম প্রশ্নটা বোধহয় কিরকম ছিল? একটা টিম ওয়ার্ক ছিল এবং টিম ওয়ার্ক হলে চিফ প্রসিকিউটরের দায় দায়িত্ব এড়াতে পারেন কিনা এবং বিচারগুলো প্রশ্নবিদ্ধ হয় কিনা এই ধরনের ঘটনায়? শতভাগ প্রশ্নবিদ্ধ হয়, আমি আপনার সাথে একমত যে এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয় এবং এইগুলি, এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন। এরকম যদি প্রশ্নটা আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আমি আমার দ্বিতীয় সাক্ষাৎকারে আমি আপনাদের কাছে বলেছিলাম আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। এবং এটা আমি এই মেসেজটুকু আমরা প্রথমবার যখন আমরা আমাদের প্রসিকিউশন টিমের সাথে যখন আমরা বৈঠক করেছিলাম, প্রত্যেক প্রসিকিউটরকে আমি একই কথা বলেছি যে আমার সাথে যদি আপনারা কাজ করতে হয় নির্লিপ্তভাবে সকল লোভ লালসের ঊর্ধ্বে উঠে এখানে বসে কাজ করতে হবে, আর না হয় আপনারা যদি কেউ এখানে কাজ করতে আপনাদের সেইভাবে না পারেন আপনারা চলে যেতে হবে। আপনি যে কথাটা বলছেন যে যে নিউজটা আমরা পেয়েছি এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি আমি জানি না। হ্যাঁ, হতে পারে যে ফর্মাল কোনো এলিগেশন তার কাছে আসেন নাই তখন। এটা জানেন আপনারা যে মানে মিডিয়াতে নানান অভিযোগ থাকলেও যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আমাদের কাছে না আসবে আমাদের পক্ষেও তো এটাকে প্রসিড করার একটু আইনগত বাধ্যবাধকতা থাকে। তো এটা নিয়ে আজকের যে নিউজটা আপনি যেটা আছে এটা আমি খুব ক্লিয়ারলি বলি, এত রাগ ডাকের কিছু নাই। যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, আমার যতটুকু ক্ষমতা আমার আছে, যা আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে আমি তা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এই অভিযোগটা কি আপনারা মানে নিশ্চিত মেনে নিয়েছেন? আমি এখন মাত্র তো আজকে পেলাম, বললাম যে যদি কোনো ফর্মাল এলিগেশন আসে এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে দেখব। যদি তার বিন্দুতম কোনো সত্যতা থাকে আইন অনুযায়ী যতটুকুন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া। না, আমি অ্যাকশনে যাচ্ছি না, আমার কাছে তো একটা ফর্মাল এলিগেশন আসতে হবে। সেটা আমি আপনাকে সেটা বলি, যে অডিওটা আসছে যদি ফর্মাল এলিগেশন আমার কাছে নাও আসে, আমি ব্যক্তিগতভাবে মানে আমার চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। শুধু তাই না, আমি আরেকটা কথা বলি, এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। আমি 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই আমি তদন্ত করে দেখব। কোনো অনিয়ম পেলে সেটা আমি আমার কর্তৃপক্ষের কাছে আমি রিপোর্ট দেব। কথা পরিষ্কার। অলরেডি 3টা মামলা রায় হয়ে গেছে এবং আসরিয়ার যে মামলাটা সেই মামলাটায় আমরা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেখেছি, তিনি চিৎকার করে বলেছেন যে আমি টাকা দিতে পারিনি বলে আমাকে অন্যজনকে রাজসাক্ষী করেছে এবং আমার কাছে টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি বলে আজকে আমার এই পরিণতি হয়েছে। এই অভিযোগগুলো আপনাদের আমলে নেওয়ার সুযোগ আছে? সেটা আমি এখনই বললাম যে আমি আমার যোগদানের আগের যদি কোনো ঘটনা থাকে, এটা অনলাইন মাধ্যম হোক ফর্মাল চার্জ হোক, আমি সবগুলোর বিষয়ে আমি আভ্যন্তরীণ তদন্ত করে আমি দেখব। যতটুকু আমার ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমি যেখানে সুপারিশ করার আমি অন্তত সুপারিশ করব, যদি আমি তার সত্যতা বিন্দুতম পাই। আর যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, স্পেসিফিক এলিগেশন থাকে, সেটার উপরে আমাদের প্রচলিত আইনে যেভাবে ব্যবস্থা নেওয়ার সেভাবে হবে।
এই মামলাটার যে বিগত দিনের যে তদন্ত রিপোর্ট যেটি এসেছিল, সেই রিপোর্ট আমাদের যতটুকু জানা যে দুবার করে এটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে বা ফিরে গেছে। কারণ হচ্ছে এখানে অনেকেই আসামি হননি বা কারা আসামি হয়েছেন সেই প্রক্রিয়া ঠিক আছে কিনা বিভিন্ন ভাবে। তো তদন্ত কর্মকর্তা বা এইটার যারা তদন্তের দায়িত্ব আছে তাদের সাথে আপনাদের এটা নিয়ে পরবর্তী কি ধরনের চিন্তা ভাবনা বা বৈঠক? আচ্ছা, এটা আমি আপনার প্রশ্নটা আমি খুব বুঝেছি। আমাদের এখানে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করলেই আমরা এই রিপোর্টটা গ্রহণ করতে বাধ্য না। আমরা সেটাকে আবার চেক করি, কাউন্টার চেক করব, সেটা আইনে বলা আছে। এখন ধরেন এই রিপোর্টটা যদি একাধিকবার যদি ফেরত গিয়ে থাকে, আমরা ধরে নেব আপাতত যে এইটা হয়তো কাউন্টার চেক করে তাদের মধ্যে কোনো অসঙ্গতি পেয়েছে, সেই কারণে হয়তো গেছে। কিন্তু সেটাও আমি হয়তো ইনকোয়ারি করে দেখব যে এই কেসটা কতবার রিপোর্ট হয়েছে আর কতবার ফেরত গেছে, এবং সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি আছেন তার ব্যাখ্যাও আমি চাইব। এই বিষয়ে নিশ্চিত যে আমি এই বিষয়টা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এটার তথ্যটা আসলে কি হয়েছিল এই কেসটা সম্পর্কে বিস্তারিত আমি জানার চেষ্টা করব। আমিন ভাই, এই যে মামলার কথা বলা হচ্ছে, এই মামলায় কতজন ইনভলভ আছে আপনাদের প্রসিকিউটর? এখন আমার মনে নাই কতজন ইনভলভ আছে, এখন এই মুহূর্তে তো বলতে পারছি না। তাহলে কি আপাতত ওই প্রসিকিউটরের বিরুদ্ধে কোনো রকম মামলা হচ্ছে না? সেটা যদি ফর্মাল এলিগেশন হয় মামলা হবে না কি হবে সেটা পরে, কিন্তু আমরা একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। আমিন ভাই, এই ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে সমস্ত যে ইলেকট্রনিক যে তথ্য, পত্রিকার যে খবর, সেগুলোকে ধরে নিয়ে কিন্তু বিচার হয়, এমনকি কল রেকর্ড ধরে বিচার হয়। তাহলে যদি সেটি হয়, তাহলে যদি কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে কল রেকর্ডের, তাহলে সেটি ধরে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? এর জন্য আনুষ্ঠানিক মানে ফর্মাল এলিগেশন লাগবে কেন? না, সেটা সরি, বললামই তো আমাদের আভ্যন্তরীণ সব ইনকোয়ারি করব, আমি করে দেখব, যা যা প্রয়োজন হয় সবটাই করব। এগুলো শোনেন, এগুলো স্পেয়ার করার কোনো সুযোগ নেই। আমরা এগুলো আমরা একেবারেই স্পেয়ার করব না। ফর্মাল এলিগেশনের প্রয়োজন হবে কেন? সেখানে আমি আপনাকে একটা কথা বলি, সেখানে হচ্ছে আগের প্রসিকিউটর কি বলছেন আমি ঠিক বলতে পারবো না। আগের প্রসিকিউটরকে আমরা এইটা যখন আভ্যন্তরীণ আমরা যদি ইনকোয়ারি করি, তাহলে আমাদের আগের প্রসিকিউটরের বক্তব্য আমাদের প্রয়োজন হবে। তাকেও আমরা হয়তো সালাম দেব, তার কাছ থেকেও আমরা হয়তো বিষয়টা জানতে চেষ্টা করব যে তিনি কতটুকু জানেন, কি জানেন, সবটাই তো আমাদেরকে দেখতে হবে। কারণ আমি ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ যে এইরকম একটা নিউজ কেন এই ট্রাইব্যুনাল সম্পর্কে উঠতে হইল। অতএব এটা তো আপনাদের ডিমান্ড না করলেও এটা আমার ব্যক্তিগত ডিমান্ডই হচ্ছে যে এটার উপরে একটা ইনকোয়ারি তো হওয়া প্রয়োজন, এবং আইনগতভাবে যতটুকু যা করার তো করতে হবে। আচ্ছা, আপনি বলছেন অনেক সিরিয়াস, আপনি এটা ব্যতীত প্রশ্ন করতে সবই তো বলছেন, এবং এটা বলছেন যে আগের চিফ প্রসিকিউটরের সময় এটা আসছে। তাহলে আপনি কি মনে করছেন চিফ প্রসিকিউটর হিসেবে যে উনি এটা ঠিক মতো দায়িত্ব পালন করেনি, ওনার একটা ব্যর্থতা আছে? এইটা ওনার ব্যর্থতা সফলতাটা তো আমি মূল্যায়ন করতে পারবো না, এটা আপনারা সবাই দেশবাসী মূল্যায়ন করবেন। তবে প্রশ্নটা হচ্ছে যে পার্টিকুলার যে এলিগেশনটা আজকে উঠলো, যেটা আমাদের কাছে আমাদের নোটিশে আসলো, এই বিষয়ে আমাদের সাবেক চিফ প্রসিকিউটর সাহেবের কি নলেজ আছে, উনি কতটুকু জানেন, কি ব্যবস্থা নিয়েছেন, সঙ্গত কারণেই তো আমরা তার সাহায্য আমরা চাইব। এখানে প্রসিকিউটর অ্যাডমিন আছেন, আপনার তরফ দিক থেকে এটা কোনো এটা যেহেতু অনেক আগে থেকে এটা কথাবার্তা আছে, আলোচনা হচ্ছে, আপনার নলেজ একটু আছে না? এটা চিফ প্রসিকিউটর না, ঠিক আছে, সেটাও আমরা আমাদের যিনি অ্যাডমিনের দায়িত্ব পালন করতেছিলেন তিনি আমার পাশেই তো বসা, ওনার কাছ থেকে আমরা তথ্য নিব, সবার কাছ থেকে আমরা তথ্য নিব। এই বিষয়ে এক কথাই হচ্ছে যে নিউজটা আসছে, যে অডিও ক্লিপের কথাটা আসছে, এটা আমরা যাচাই বাছাই করতে আমাদের কোনো কৃপণতা করব না। আচ্ছা, অডিও ছিল মোট দুইটা, একটা হলো তাজুল ইসলাম যখন ছিলেন তখনকার, একটা আপনি যখন জয়েন করেছেন তখনকার, এবং অডিওতে ক্লিয়ার উনি বলছেন যে এই চিফ প্রসিকিউটর রিজনেবল এবং উনি কয়েকজনের নাম বলেছে। তো সেক্ষেত্রে উনি কি ওনাদেরকে পার্সু করার চেষ্টা করেছেন, আপনার নাম বিক্রি করতে বলেছেন, এবং উনি দুজন বিএনপি দলীয় সংসদ সদস্যকেও উনি ইনফ্লুয়েন্স করতে বলেছেন। মানে এই যে সামগ্রিকভাবে বিষয়টা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? খুব দুঃখজনক, এক কথায় দুঃখজনক, যে যখন মানে ধরেন
উনি কার কার নাম ব্যবহার করতেছেন বা করবেন, উনি যদি করে থাকেন বা করেছেন, এটা তো খুবই দুঃখজনক, এটা তো অ্যাকসেপ্টেবল না। এই ধরনের অপরাধে ট্রাইব্যুনাল আইনে বিচার মানে অভিযোগটা ইয়ে করা হবে নাকি প্রচলিত আইনে হয়? আমি আগে একটু ইনকোয়ারি করে দেখি সাইদ ভাই। সেটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, আমাকে একটু এই বিষয়টা আমরা খুব শিগগির বসবো। আজকে আমরা যখন সকালবেলা আমরা প্রসিকিউটর টিম বসছি, আমরা একটা প্রাথমিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনারা আসার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয়ে আমাদের প্রয়োজনীয় করণীয় কী হওয়া উচিত। কারণ আবারও আমি একটা বার্তা দিতে চাই যে এই ঘটনার মধ্য দিয়ে আমি অতীতের সমস্ত কর্মকাণ্ড আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখব। আর ভবিষ্যতে আমাদের এখানে প্রসিকিউশনে যারা কাজ করতে চাইবেন তাদের কাছে পরিষ্কার বার্তা যে ভবিষ্যতে আমি যদি একটা সুতা পরিমাণ অভিযোগ যদি কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে পাই, তাহলে আপনি ধরে নেবেন পরের দিন তিনি আর আমার এখানে নাই। আপনি কি প্রসিকিউশন টিম রিশাফল করবেন নাকি আরো অডিওর জন্য অপেক্ষা করবেন? কমিটি মানে প্রসিকিউশন টিম কি রিশাফল করার সময় এসেছে নাকি আরো কোনো অডিও বের হবে তারপরে সে পর্যন্ত অপেক্ষা করে তারপরে অ্যাকশন হবে? না, প্রসিকিউশন টিম রিসাবলের প্রশ্নে যেমন ধরেন আজকে আমাদের 2 জন প্রসিকিউটর নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যখন সরকার যখন প্রয়োজন মনে করবেন আমাদের কাজের সাহায্যের জন্য, আমাদেরকে আরও ফেসিলিটেট করবার জন্য যদি প্রসিকিউটর দেন, আসতে পারে। তদন্ত কমিটিটা মানে কবে নাগাদ হবে এবং ফরমেশনটা কেমন হবে, কারা থাকবে এটাতে? আমরাই আভ্যন্তরীণ প্রসিকিউটর টিমের লোকজনই আমরা কাজ করব, তবে আমি থাকবো, আমি নিজে উপস্থিত থেকে। তদন্ত করেন তাহলে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। বাইরে থেকে মানে বাইরের কেউ কি থাকবে? এটা আমরা তো তদন্ত করে আগে দেখতে হবে, বাইরের তদন্ত তো এটা পরের প্রশ্ন। না না, মানে কমিটিতে বাইরের কেউ থাকবে? আপনারাই তো জানতে চাইলেন আমরা তদন্ত করব কিনা। আমিনুল ভাই, গতকাল আমরা রাতে- তদন্ত করব। গতকাল এর রাতে একটা টেলিভিশনে এই নিউজ হলো, আজকে সকালে আরেকটা পত্রিকাতে হলো। তো সেইটার পরের থেকে ব্যাপক আলোচনা সরকারের দিক থেকে, আইনমন্ত্রী বা অন্য যারা এই বিষয়টাতে বিচারাঙ্গন নিয়ে আছে তাদের দিক থেকে এই বিষয়টা কিভাবে দেখছে, আপনার সাথে কি ধরনের? আমার সাথে আমি সকালে এই বিষয়ে আমি তাৎক্ষণিকভাবে বৈঠক করেছি। এই নিউজটা পাওয়ার পরই আমার কাছে মনে হয়েছে যে তাৎক্ষণিকভাবে বিষয়টা আমাদের বসা প্রয়োজন। সব লার্নেড প্রসিকিউটরদের সাথে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা আরও কার্যক্রম আমাদের আছে, আমাদের এখন কোর্টের কার্যক্রম চলছে। আপনাদের সাথে কথা বললাম, আমরা এখনই আজকে আমাদের কিছু পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করব। আর সরকারের সাথে আমাদের এই মুহূর্তে এর মধ্যে তার কথা বলার সুযোগ আসেনি। নিশ্চয়ই যদি কোনো কথা বলার সুযোগ থাকে বা তারা কিছু জানতে চায় আমরা জানাবো। আমার প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আরেকটা অভিযোগ আপনাদের প্রসিকিউটর একজন প্রসিকিউটর করেছিলেন, আপনাদের সাবেক চিফ প্রসিকিউটর প্লাস হচ্ছে আরেকজন প্রসিকিউটর তামিম ভাই সার্ভিস। তো সেই বিষয়ে সেটা নিয়েও অনেক সংবাদপত্র রিপোর্ট হয়েছে, সেই বিষয়ে আপনার অভ্যন্তরীণ কোনো তদন্ত? এই যে আমি একটু আগে বললাম যে আমি আমার আমলের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটাও আমি দেখব, এবং আগের আমলে যদি কোনো কিছু হয়ে থাকে আমি সার্বিক বিষয়টি আমি তদন্ত করব। না না না, করিনি। বলতেছে যে আরেক প্রসিকিউটরের বিরুদ্ধে তদন্ত এরকম আমি সবটাই দেখি, সবটাই তো ইনকোয়ারি করব, সবটাই ইনকোয়ারি করে দেখবো। কমিটিটা